আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে, বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। আমরা এটা আমাদের রাজনীতিতে নির্বাচনের সংস্কৃতি আমরা জানি, কিন্তু আমাদের দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের, এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, এবং দলের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাতে এই বিষয়গুলো অস্বীকার না করে, বরং সেটাকে কিভাবে সমাধানের দিকে যাওয়া যায়। এবং বিভিন্ন জায়গায় মনোনয়ন নেওয়া কিন্তু শৃঙ্খলা নষ্ট করা হয়েছে, যানবাহনে ভাঙচুর হয়েছে। প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে 1600 মানুষ যখন আমাদের নমিনেশন ফর্ম কিনেছে এবং সারা দেশে অভূতপূর্ব সাড়া পড়েছে, আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচনে আসলে অংশগ্রহণ করবেন না, বিদেশে থাকেন অথবা দেশে কোনো একটা পেশায় আছেন। তারা আমাদের দলকে ভালোবেসে, আমাদের দলকে গড়ে তোলার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে, এবং এই ভালোবাসাটা, এই সহযোগিতা, সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই। ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা। আমরা বারবার বলেছি, যদি গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো, নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করতো, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি 7 মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। যেহেতু তারা সেটা করে নাই, যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর্বন্দলে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে, ফলে কিন্তু এনসিপির জন্ম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ছিল গণঅভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার। ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না। সবাই তার নিজের দলের যার যার যে এজেন্ডা, সেই এজেন্ডাকে নিয়ে ক্যাম্পেইন করতেছে বা সেটাকে তুলে ধরতেছে। অর্থাৎ পুরনো এই গণঅভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতে কিন্তু কাজ করতেছে। তাহলে গণঅভ্যুত্থানের পরে পরিবর্তনটা কোথায় হলো? কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে। ঐক্যমত্য কমিশন আমরা তো চেষ্টা করেছি, সম্পূর্ণ সফল হয়নি, কিছু তো আমাদের অর্জন হয়েছে। তাহলে এই অর্জনগুলোই যখন গণভোটে বাস্তবায়ন হবে, তাহলে এই গণভোটের পক্ষে কথা বলবে কে? এই গণভোটের পক্ষে কথা বলতে হলে, সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে, এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।